আমার গুরুজনদেরকে ভালোভাবে সম্মান দেওয়ার শিক্ষাটুকুও আমি ভালোভাবে পাইনি। আমার থেকে যারা বয়সে বড় রয়েছে বা সম্পর্কে বড় রয়েছে তাদেরকে আমি তুই তাকারি করে থাকি। বিশেষ করে আমার যাকে কেন আমি তুই তাকারি করে থাকি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে কিসের জন্য বেশ ভালো আছি সেটা না হয় একটু পরেই বলছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 8:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে বেশ অনেকটা সকালে উঠেছি, 5:10-15 মতো বাজবে, ওই রকম টাইমেই উঠেছি। কালকে থেকেই ভেবেছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব। আপনারা কম বেশি আমার পুরনো যারা বন্ধু রয়েছেন তারা সকলেই জানেন যে আমার পায়ের একটু প্রবলেম রয়েছে। তো ওইটার যন্ত্রণাটা আবারও বেড়েছে, ওইটার জন্যই ডাক্তার দেখাতে যাব। তো তার জন্য তো সোনামাকে ওদিকে সবার প্রথমে রেডি করিয়ে দিয়েছি। আর কালকে সোনামাকে একটু শ্যাম্পু করিয়েছিলাম। কালকে যেহেতু রোদ্দুরটা বেশ ভালো মতনই দিয়েছিল, আজকেও কিন্তু রোদ্দুরটা বেশ ভালো মতো দিয়েছে সকাল থেকে। তবে আজকে তো বাড়িতে থাকবো না, কখন যে আসবো তার তো কোনো ঠিক নেই, অনেকটাই বেলা হয়ে যাবে। তো কালকেই সেই কারণে শ্যাম্পুটা করিয়ে দিয়েছিলাম। শ্যাম্পুটা করানোর কারণে চুলগুলো একটু উড়ে উড়ে যাচ্ছিল, তো সেই কারণে সকালেই অল্প পরিমাণে তেল দিয়ে পরে চুলটা ভালো করে বেঁধে দিয়েছি। এই শ্যাম্পু করে চুল যদি বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেরোনো হয়, বাচ্চাদের একটু অসুবিধা হয়, কারণ বাচ্চাদের চোখে আরে লেগে যায়। যাই হোক, এইদিকে আমি বরমশাই দুজনেই রেডি হয়ে গিয়েছি, আর সোনামাকে শুধুমাত্র জুতোগুলো পরানো ছিল। সোনামাকে ওইদিকে জুতোটা পরিয়ে এইদিকে আমি একটা সাইড ব্যাগ নিয়েছি। এই সাইড ব্যাগের মধ্যে আমার বা বরমশাইয়ের কোনো কিছুই নেই, সব কিছু সোনামায়েরই রয়েছে। এখন ঘড়ির কাঁটা ওই 9:10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে মনে হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 10টা 10:30 মতো বাজছে। আজকে এতটা পরিমাণে রোদ্দুরটা উঠেছে। এই কিছুদিন হলো রোদ্দুরটা একদমই উঠছিল না, তবে আজকে যেই আমাদের বাইরে বেরোতে হয়েছে আজকে ঠিক রোদ্দুর দিয়ে দিয়েছে। রোদ দিলে তো আমাদের সেরকম কোনো একটা প্রবলেম হয় না, যেহেতু বড়মশাই আমি দুজনেই হেলমেট পরে থাকি। তবে সোনামাটাকে নিয়ে একটু টেনশন হয়, কারণ ও কোনো কিছুই ঢাকা নিতে চায় না, না টাওয়েল ঢাকা নেবে না টুপি পরবে, কোনো কিছুই না। তো সেই কারণে সোনামাকে নিয়ে টেনশন হয়। যাই হোক, আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা তো আপনারা কম বেশি সকলেই চেনেন, কারণ এই রাস্তাটাতে বেশ অনেকবারই যাতায়াত করেছি। আর এই যে এদিকে ধান ক্ষেতগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, যেগুলো বীজ রোপণ করেছে ওই বীজ ধানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন সারা মাঠ কিন্তু এই রকমই দেখতে লাগছে। আর কিছুদিন পর থেকেই চাষ করতে আরম্ভ করবে। এই যে বীজ ধানগুলো রয়েছে, এই বীজ ধানগুলো কিছুদিন পর থেকেই তুলবে, তুলে পরে আবারও অন্য মাঠে লাগাবে। তবে এতটা ঘন করে ধানের জন্য লাগায় না, জানেন তো। ধানের জন্য যখন বীজগুলো রোপণ করে তখন একটু ফাঁক ফাঁক জায়গা করে লাগায়, কারণ ধান গাছগুলো বেশ বড় বড় হয় তো। যাই হোক, আজকে একটা জিনিস দেখে আমার ভীষণ স্বস্তি লাগছে যে সোনামা টুপি বা টাওয়েল না নিলেও চশমাটা অন্তত পরেছে, চোখে অন্তত এই রোদটা লাগবে না। ও কিন্তু অন্যদিন চশমাটা পরতে চায় না, তবে আজকে কিন্তু বেশ অনেকক্ষণ চশমাটা পরেছিল। আমাদের এই রামপুর যাতায়াতের রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ, আর যেহেতু আমরা বাইকেই বেশিরভাগ যেয়ে থাকি, তো সেই কারণে না ভিডিও করার খুব একটা বেশি সুযোগ পাই না। বিশেষ করে যখন সোনামাকে আমাদের সঙ্গে নিয়ে যাই তখন তো একদমই আমি ভিডিও করি না, সুযোগ পাই না বলে ভুল হবে, আমি ইচ্ছা করেই করি না। কারণ সোনামাকে আমি সবসময় সেফটিতে রাখার চেষ্টা করি। ভিডিও করতে গেলে বাই চান্স যদি কোনো কিছু ছোট বড় বিপদ হয়ে যায়, তো সেই কারণেই কিন্তু বিশেষ করে আমি যাতায়াতের পথে খুব একটা বেশি ভিডিও শ্যুট করি না। আর ওই যে দুটো রাস্তা দেখলেন, ওই সাইডের রাস্তাটাতেও কিন্তু রামপুর যাতায়াত করা যায়, আর এইদিকে ভেতর দিকে একটা রাস্তা রয়েছে, এই দিকেও যাতায়াত করা যায়। এই রাস্তাটায় গেলে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যায়, আর ওই রাস্তাটায় গেলে একটু দেরি হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা একদম ডাক্তারখানাতে পৌঁছেও গিয়েছি। আমরা কিন্তু রামপুরে ডাক্তার দেখাতে আসিনি, আমরা এসেছিলাম বৃন্দাবনপুরে। আপনারা হয়তো যারা এই রামপুর সাইডে বাড়ি রয়েছেন বা ধুলাই সাইডে, তারা হয়তো জানবেন এই নামটা, বৃন্দাবনপুর নামটা। এটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার, এটা কিন্তু এলোপ্যাথির ডাক্তার নয়। এর আগেও এই ডাক্তারকে আমি দেখিয়ে গিয়েছি, বেশ ভালোই ছিলাম। তবে নিজের দোষেই আবারও পাটা ব্যথা করছে। ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিল ওগুলোও পুরোপুরি কমপ্লিট করা হয়নি, আর ডাক্তারবাবু আমাকে ছাদে ওঠানামা করতে বা জোরে জোরে চলতে মানা করেছিল। তবে ওই যে মাঝে মাঝে একদম জোরে জোরে চলাও হয়ে যায়, আর ছাদে বেশ অনেকবার ওঠানামাও হয়ে যায়। তো সেই কারণে বিশেষ করে পায়ে ব্যথাটা আরও বেড়ে গিয়েছে। যাই হোক, এইদিকে কিন্তু মাঝ রাস্তাতে সোনামা ঘুমিয়ে পড়েছিল, আর এখনও পর্যন্ত কিন্তু সোনামা ঘুমাচ্ছে। আর বড়মশাই তো কালকেই বাড়ি এসেছে, আপনারা সকলেই জানেন। আর ও যখন বাড়ি আসে বা যখন ওই সোনামায়ের কাছে থাকে, তখন প্রত্যেক দিন রাত্রেবেলায় কিন্তু ও সোনামায়ের পাগুলো টিপে দেয়। তবে কালকে রাত্রে আর সময় হয়নি বলতে সারাদিন ক্লান্তি করে এসে কালকে রাত্রে ঘুমিয়ে গিয়েছিল। তো এখন ঘুমোচ্ছিল, ডাক্তারখানায় বসে বসে ও সোনামায়ের পাগুলো টিপে দিচ্ছিল। বলছে ও ঘুমাচ্ছে, পাগুলো টিপে দিলে আরও বেশ ভালো করে ঘুমাবে, ওর আরামও হবে। আমার বর হয়তো অর্থনৈতিক দিক থেকে একটা ভালো বাবা নাও হতে পারে, তবে যত্নের দিকে, খেয়ালের দিকে, একদম সব কিছুর দিকে কিন্তু একটা পারফেক্ট বাবা। যাই হোক, ওইদিকে সোনামা একটু পরেই উঠে পড়েছিল, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ডাক্তার দেখানোও কমপ্লিট হয়ে গিয়েছে। এসে পরে মিনিমাম ওই আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে।
ডাক্তারটা দেখানোর মিনিমাম 10 থেকে 15 মিনিট পর কিন্তু এরা ওষুধটা দেয়। তো ততক্ষণকে ভাবলাম যে সোনামাকে খাবারটা খাইয়ে দিই। ওইদিকে ওর পাপা 1 প্যাকেট চিড়ে ভাজা এনেছিল, তো ও তো ওই চিড়ে ভাজাগুলোই খাবে। আর এদিকে আমি বাড়ির থেকে একটা মতো কলা পাকা এনেছিলাম। বাড়িতে খাইয়েছিলাম 8টা 10-15 মতো বাজবে ওই রকম টাইমে। এখন ঘড়ির কাঁটায় হয়তো 10:30 11টা বেজে গিয়েছে। তাহলে এখন তো বেশ অনেকটাই টাইম পেরিয়ে গিয়েছে। তো সেই কারণে বিশেষ করে কলা পাকাটা খাইয়ে দিচ্ছি। আর সোনামাকে কলা পাকাটা খাওয়াচ্ছি, ওর তো আনন্দের শেষ নেই। ওর বাবা ওর মা দুজনে ওকে এতটাই আদর করছিল। একটা কথা ভেবে আবারও মন খারাপ লাগছে, কারণ বরমশাইয়ের বেশি ছুটি নেই জানেন তো, ওই 3-4 দিনের ছুটি। কালকে আবারও মায়ের কাছকে যেতে হবে। মায়ের কাছে কদিন থাকতে হবে সেটাও জানি না। মায়ের কাছ থেকে এসে আবারও চলে যাবে ডিউটি। এই ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতিবদ্ধ করে রাখলে বেশ ভালো লাগে। সোনামা না বড় হয়ে দেখতে পাবে যে ওর মা ওর বাবা ওকে কতটাখানি ভালোবাসে। ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানোর পরে ডাক্তারবাবু আরে ওষুধও দিয়ে দিয়েছিল। ওষুধটা দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা রামপুরে পৌঁছে গিয়েছি। তো বড়মশাই বলল যে মোটরসাইকেলটা একটু প্রবলেম রয়েছে, তো সেই কারণে একটা গ্যারেজে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমার একটা মামা হয়, আমার মামা বাড়ির পাড়াতেই কিন্তু এর বাড়ি। রামপুরে একটা গ্যারেজ করেছে। এদিকে মোটরসাইকেলে কি প্রবলেম রয়েছে না রয়েছে একবার দেখে নেই ভালো করে, তারপরে একবার মতো যাব কাপড়ের দোকানে, কারণ ওইখানে বেশ টুকিটাকি কটা জিনিস কেনাকাটা রয়েছে। তো সেই কারণে বিশেষ করে যাব। আর এইদিকে আসার সঙ্গে সঙ্গেই একটা জুড়ো তল দেখে মামা একটা টুল দিল, বললো তুই আর তোর মেয়েটা বস, না হলে কিন্তু রোদটা অনেকটাই লাগবে। যাই হোক, ওই যে বললাম যে মোটরসাইকেলের কাজটা শেষ হলেই ওইদিকে জামা কাপড়ের দোকানে যাব। বিশেষ করে বড়মশাইয়ের জন্যই এসেছিলাম। বড়মশাইয়ের একটাও ট্যাক্সুট থাকেনি, তো সেই কারণে একটা ট্যাক্সুট নিতে এসেছিলাম। ট্যাক্সুট তো ছিল ঘরে পরার মতো, তবে বাইরে যাওয়ার মতো সেরকম কোনো ভালো ট্যাক্সুট ছিল না। তো সেই কারণে বিশেষ করে এসেছিলাম। তো ট্যাক্সুট তো কিনতে এসেছিলাম, এসে পরে ওর আবার একটা গেঞ্জি পছন্দ হয়ে গিয়েছিল। তবে এই গেঞ্জিটার কালারটা আবার পছন্দ হচ্ছিল না, বলছিল আমাকে পরে নাকি ভালো লাগবে না। তবে বললাম তুমি একবার পরেই দেখো না কেমন লাগছে। তো পরে দেখছি যে না, বেশ ভালোই লাগছে। তো এসেছিল নিজের জিনিস কেনার জন্য, তবে এসেই ওর মেয়ের জন্য কটা জিনিস কেনাকাটা করে নিয়েছে। ওই যে পাতলা যে ফ্রকগুলো হয় বাচ্চাদের, ওই পাতলা ফ্রকগুলো একটা নিয়েছে। আর বাচ্চাদের যে ঘটি প্যান্টগুলো হয়, ওই প্যান্টগুলো দুটো মতো নিয়েছে। আর সোনা পাপার জন্য একটা জামা নিয়েছিলাম, তবে সেটা আর আপনার সাথে শেয়ার করা হলো না। আর এইদিকে তো মেয়ে আমার নতুন জামা নতুন প্যান্ট পেয়ে ভীষণ খুশি। ও তো চাইছিল যে আমাকে এইখানেই পরিয়ে দাও, তবে এই নতুন জিনিস ওকে পরাবো না, বাড়িতে যেয়ে এটা ভালো করে ধুয়ে দেবো তারপরে পরাবো। এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 1:30টা মতো বাজবে। আমরা বাড়ি ফিরেছিলাম দুপুর 12:30 মতো বাজবে ওই রকম টাইমে। বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। যে জামাগুলো পরে গিয়েছিলাম ওই জামাগুলো সবকটা কাচাকুচি করে নিয়েছি, একেবারে স্নান করতে গিয়েছিলাম। তো সেই কারণেই ভাবলাম যে একেবারে এই ভিতরে মিলে দিই, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, যদি রোদ্দুর দেয় তখন না হয় আবারও বাইরে বার করা যাবে। জামা কাপড়টা মিলতে মিলতে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, তুমি তোমার যাকে তুই দিয়ে কথা বলো কেন? সত্যি কথা বলতে দিদিভাই যখন প্রথম এসেছিল তখন কিন্তু আমি তুমি দিয়েই কথা বলতাম। তবে দিদিভাই বলতো যে বুনু, তুই তুমি দিয়ে কথা বলিস না, তুমি দিয়ে কথা বললে কেমন জানি একটু দূরে লাগে, তুই দিয়ে কথা বলবি, তাহলে বেশ কাছের দিদির মতো লাগবে। তো সেই কারণে দিদিভাইও আমাকে তুই বলে, আর আমিও দিদিভাইকে তুই বলি। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম। এরপরেও যদি কেউ বলে থাকেন আমাকে কেউ ভালোভাবে শিক্ষা দেয়নি গুরুজনদেরকে কিভাবে সম্মান করতে হয়, তাহলে আমি বলবো যে এটা আমার আর দিদিভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। এখন ঘড়ির কাঁটায় ওই রাত্রি 9টা মতো বাজবে। এই মুহূর্তে ঘিটা গরম করে নিয়ে এলাম, কারণ সোনামায়ের পায়ে একটু চোট লেগেছে। যে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছিলাম, তারপরে রোদ্দুর দিয়েছিল, তো সেই কারণে রোদে মিলে দিয়ে এসেছিলাম ছাদেতে। তো বিকালেই কুড়াতে নিয়ে গিয়েছিলাম, তো সোনামাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ও কান্নাকাটি করছিল, তো আমি একদিকে জামা কাপড়গুলো কুড়াচ্ছিলাম, অন্যদিকে ও দৌড়ঝাঁপ করছিল। আমি তো জানি যে ও প্রত্যেক দিন এইরকম দৌড়ঝাঁপ করতে থাকে। ও একবার একদিক থেকে আর একদিকে দৌড়ে যেতে কিন্তু একদম প্রচুর পরিমাণে কাঁচার খেয়ে গিয়েছিল। আমি তো ভাবলাম যে কোথাও রক্ত আরে বেরিয়েছে, তো প্রচুর পরিমাণে কান্নাকাটিও করছিল। তখন খুব একটা বেশি বুঝতে পারিনি যে এত বড় আঘাত হয়ে যাবে। সোনামা কিন্তু এই সন্ধ্যের আগের থেকে একটু খড়িয়ে চলছিল, তখনও দেখলাম, তখনও কোনো কিছু বুঝতে পারছিলাম না। তবে তারপর থেকেই দেখলাম যে পাটা বেশ ভালো মতো ফুলে যাচ্ছিল। তো সেই কারণে দাদুভাইকে ফোন করেছিলাম। আমার মামাবাড়ির দাদুভাই কিন্তু এই পায়ের ব্যাপারে সব কিছুই জানে, কি হয়েছে না হয়েছে। আমার মামাবাড়ি বলতে বড়মশাইয়ের মামাবাড়ি। বড়মশাইয়ের মামাবাড়ি হচ্ছে মুকুন্দমারিতে, আমার আর বড়মশাইয়ের মামাবাড়ি হচ্ছে গ্রামেই। তো এই মামাবাড়ি দাদুই কিন্তু সব কিছুই জানি। ওই দাদুভাই বললো আজকে রাত্রে আর যেতে পারবো না, আজকে রাত্রে একটু ঘি মালিশ করে রাখো, জায়গাটা যাতে নরম থাকে, কালকে সকালে না হয় যে একবার দেখে আসবো কি হয়েছে না হয়েছে। এদিকে ঘিটা গরম করে নিয়ে এলাম, তারপরে বড়মশাই বলছে আমাকেই দাও, আমি ভালো করে ঘিটা মালিশ করে দিচ্ছি। ঘি মালিশটা করে দিলে ওর যন্ত্রণাটাও কমবে, ও একটু আরামে ঘুমোতে পারবে, আর জায়গাটাও বেশ নরম থাকবে। তো সেই কারণে বিশেষ করে এদিকে বড়মশাই ঘি মালিশটা করে দিচ্ছে। বড়মশাইকে অনেকক্ষণ থেকেই বলছি যে তুমি ঘুমিয়ে যাও, আমি
আমি না হয় করে দিচ্ছি, কারণ কালকে আবারও ভোর ভোর উঠে মায়ের কাছকে যাবে। ওই যে সেদিনকে 4টের সময় গিয়েছিল, কালকেও কিন্তু ঠিক 4টের সময়তেই যাবে। ও তো শুনবে না, ও বলছে আমি ঘি মালিশটা করি তারপরে না হয় শুভ। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।